বা ভালো আওয়াজ। গোয়ালপুকুরে বিজেপি প্রার্থীর সমর্থনে আজকের এই সভায় মঞ্চে উপস্থিত আমাদের প্রার্থী সরক বিশ্বাস, আমার সমস্ত সহকর্মী বন্ধুগণ, সুধী নাগরিকবৃন্দ, নির্বাচক মন্ডলী, মা ও বোনেরা, গোয়ালপুকুরে বিজেপি কোনো অপরিচিত নাম নয়, পদ্মফুল কোনো অপরিচিত প্রতীক চিহ্ন নয়। এর আগেও 80 দশকে বিজেপি প্রার্থী পুরন্দর মাহেশ্বরী মাত্র 2000 ভোটের ব্যবধানে এখানে পরাজিত হয়েছিলেন পুনর্গণনার নামে। এখানে ডেমোগ্রাফি, হিন্দু মুসলমানের সহবাস, কখনো তাপ উত্তাপ, কখনো অম্লমধুর সম্পর্ক। আমাদের পাশেই বিহার, দীর্ঘদিন ধরে রায়গঞ্জের মতো একটা লোকসভা কেন্দ্রের একটা প্রান্তিক বিধানসভা অঞ্চল আপনাদের এই গোয়ালপুকুর। আমরা বারবার করে এই অঞ্চলে এসেছি, আমরা মানুষকে বলেছি আমরা পরাজিত হয়েছি, কিন্তু আমরা থাকতে এসেছি, চলে যেতে আসিনি। আজ দলের পক্ষ থেকে আপনাদের কাছে এসেছি। আজ থেকে 38 বছর আগেও এখানে দাঁড়িয়ে এত বড় সভা করবার আমাদের ক্ষমতা ছিল না, কিন্তু ছোট স্ট্রিট কর্নার করেছি। আমরা মানুষকে বলতাম যে একটা অঞ্চল দিনের পর দিন এখানে কোনো হসপিটাল নেই, মানুষের ন্যূনতম নাগরিক আধুনিক পরিষেবা দেবার কোনো ব্যবস্থা নেই। যারা বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, পিছিয়ে পড়া গোয়ালপুকুরের কথা মানুষের সামনে বলতেন। একজন 34 বছরের শাসনকালে আরেকজন 15 বছরের শাসনকালে তাকে সমাপ্ত করে দিয়ে যেতে পারেন। আজ যখন পশ্চিমবঙ্গের পরিবর্তন আসলো, আজ যখন বিজয় সংকল্প সভার মধ্যে দিয়ে আমরা আপনাদের কাছে আহ্বান জানাচ্ছি যে তৃণমূল নামক অভিশাপটাকে পশ্চিমবঙ্গ থেকে মুক্তি দিতে হবে। আজকে এই যে পুলিশ কর্মীরা এখানে ডিউটি করছেন, এই যে সামনে আমার একজন অফিসার ঘোরাফেরা করছেন, প্রতি মাসে অন্তত 40 থেকে 60,000 টাকা কম বেতন নিয়ে বাড়ি যাচ্ছেন। তার কারণ কি? তার কারণ হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও রাজ্য সরকারি কর্মচারীদের পাশে এই সরকার দাঁড়াতে পারেনি। কিন্তু নিশ্চিত থাকুন আপনারা, নতুন সরকার তৈরি হয়ে যাচ্ছে। আপনারা জুন মাসের এই সপ্তাহের মধ্যে 7ম পে কমিশনের সুবিধা আপনারা পেয়ে যাবেন। এই প্রতিশ্রুতি ভারতের প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি, যিনি স্বপ্ন দেখাতে পারেন, স্বপ্নকে বাস্তবায়িত করতে পারেন। আসমুদ্র হিমাচলের মানুষ যার উপরে আস্থা রাখেন, যার উপরে ভরসা রাখেন, শুধু দেশে নয় গোটা পৃথিবীর মানুষ আজকে বিশ্বাস করছেন এই যুদ্ধোন্মত্ত পৃথিবীতে কেউ যদি শান্তির দিশা দেখাতে পারেন, কেউ যদি সদর্পে বলতে পারেন আজকের পৃথিবী যুদ্ধের নয়, আজকের পৃথিবী বুদ্ধের, তাহলে তিনি নরেন্দ্র মোদী, তিনি বাস্তবায়িত করে দিতে পারেন পশ্চিমবঙ্গের প্রান্তিক মানুষের স্বপ্ন। দেখুন, তৃণমূল সরকার চলে গেছে, তৃণমূল সরকার চলে যাচ্ছে, তৃণমূল সরকার চলে যাবেই। পৃথিবীর মানুষ অবাক বিস্ময়ে তাকিয়ে দেখছে যে সারা পৃথিবী জুড়ে বাঙালিরা যে যেখানে আছেন, সুদূর কানাডা থেকে, অস্ট্রেলিয়া থেকে, আমেরিকার বিভিন্ন রাজ্য থেকে, গোটা ইউরোপ থেকে আজকে মানুষ পোস্ট করছেন
যে তৃণমূলের বিদায় চাই, তৃণমূলের বিদায়কে নিশ্চিত করতে হবে। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দীর্ঘদিন ধরে আমাদের ভালোবেসে কাছে রেখে দিয়েছিলেন, আমরাও আমাদের মুখ্যমন্ত্রীকে দূরে যেতে দিইনি। লোকসভা নির্বাচন এলেই মুখ্যমন্ত্রী বলতেন আমি দিল্লি যাব। পরবর্তী প্রধানমন্ত্রী নাকি মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কাছে এসে গেলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের দল বলতো যে সরকারের চাবিকাঠি থাকবে আমাদের হাতে। আমরা বলতাম আপনারা তো এখানে ভালোই আছেন, আপনি কবিতা লিখছেন, আপনি গান গাইছেন, আপনি সুরকার, আপনি রূপকার, আপনি নৃত্যশিল্পী, আপনি কুলো হাতে নিয়ে আদিবাসী ভাই বোনেদের সঙ্গে নেচে চলে যাচ্ছেন। আপনার প্রতিভা দেখে তো স্বয়ং ওপর থেকে রবীন্দ্রনাথ পর্যন্ত চমকে চমকে উঠছেন। রবীন্দ্রনাথ আমাদের গীতাঞ্জলি দিয়েছিল, আপনি আমাদের কথাঞ্জলি দিয়েছেন। রবীন্দ্রনাথ গীত বিতান লিখেছিলেন, আপনি আমাদের কবিতা বিতান দিয়েছেন। আপনার দলের নেতা বলে দিয়েছে বাঙালিকে কোনোদিন মমতা বন্দ্যোপাধ্যায় দুঃখে রাখতে চাননি, রবীন্দ্রনাথের শূন্যস্থান পূরণ করে দিয়েছেন স্বয়ং মমতা ব্যানার্জি। কারণ আমাদের মুখ্যমন্ত্রী তো সাধারণ মুখ্যমন্ত্রী নন। আমাদের মুখ্যমন্ত্রী যখন তখন নরেন্দ্র মোদীকে গদিচ্যুত করে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফুটিয়ে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী বাপি লাহিড়িকে গানের সুর লিখে দিতে পারেন। আমাদের মুখ্যমন্ত্রী ছবি আঁকতে পারেন। আমাদের পুলিশ মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী কলকাতার পুলিশ কমিশনার অনুপ শর্মাকে দিয়ে বলেন এই চাটা একটু নিয়ে এসো। কোথায় নামিয়ে নিয়ে গেছেন আজকে গোটা প্রশাসনকে। আজকে আপনাদের এই জিনিস বুঝতে হবে। আমরা কোন রাজ্যের বাসিন্দা? এখানে অনেক মানুষ হিসাব করছেন যে গোয়ালপুকুরে বিজেপির কোনো ভবিষ্যৎ নেই। কেন ভবিষ্যৎ নেই? কারণ এখানে সংখ্যালঘু যারা আছে মুসলমান ভাইয়েরা, আজকে তারা নাকি সংখ্যায় বেশি, তাই বিজেপির এখানে নির্বাচন লড়ার কোনো প্রয়োজন নেই। এই ভোট সংখ্যালঘুদের ভোট, গোয়ালপুকুরের ভাগ্য নির্ধারণ করে দেবেন নাকি সংখ্যালঘুরা। এবার চিন্তা করুন, আপনাদের যিনি বিধায়ক, আপনাদের বিধায়কের পরিবারের যিনি জেলার সভাধিপতি, তো সভাধিপতি মানে ভাবা যায় কি ভালোবাসা মানুষের প্রতি। তার সঙ্গে পঞ্চায়েতের প্রধান, হসপিটাল নেই, আধুনিক জীবন নেই, মানুষের চলাচলের সুব্যবস্থা নেই, রাস্তাঘাটের উন্নয়ন নেই, ব্রিজ নেই, পয় প্রণালীর ব্যবস্থা নেই। এখানে কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য পর্যাপ্ত ইরিগেশনের কোনো চিন্তা ভাবনা নেই। দীর্ঘদিন ধরে একটি পরিবার এখানে শাসন করে চলে। এখন অন্য সংখ্যালঘু যারা আছেন তাদের আপনি জিজ্ঞাসা করছি, একবার নিজের বাড়ি গিয়ে আয়নার সামনে দাঁড়ান, নিজেকে প্রশ্ন করুন 15 বছর আগে বামফ্রন্টের অবসানের সময় আপনি কোথায় ছিলেন আর আজকে কোথায় এসে পৌঁছেছেন 15 বছরের মধ্যে। গত 3 বছরের হিসাব নিন। রাজ্যে যত রাজনৈতিক খুন হয়েছে তার মধ্যে অধিকাংশ সংখ্যালঘু, আর অধিকাংশ সংখ্যালঘু 95% সংখ্যালঘুর মধ্যে 99% বলছে খুন হবার পরেই আমরা সিবিআই তদন্ত চাই, আমরা পুলিশ চাই না, আমরা সিআইডি চাই না। মরছে মুসলমান, মারছে মুসলমান। সরকারি হসপিটালে যান সারা রাজ্য জুড়ে, হোমিওপ্যাথিক হসপিটালে যান সারা রাজ্য জুড়ে। সবচেয়ে বেশি সংখ্যক কারা? উত্তর একটাই, মুসলমান। থানার লকআপে চলে যান, সবচেয়ে বেশি কারা? উত্তর একটা, মুসলমান।
পশ্চিমবঙ্গের যে কোনো জেলে চলে যান, সবচেয়ে বেশি কারা আছেন? সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে মুসলমান। মৃত্যুর হারের কথা চিন্তা করুন, শিশু মৃত্যুর কথা চিন্তা করুন, সবচেয়ে এগিয়েছে কারা? মুসলমান। সবচেয়ে কম বয়সে বিয়ে, কুমারী অবস্থায় বিয়ে, সবচেয়ে বেশি কারা? মুসলমান। মহিলাদের মধ্যে সবচেয়ে বেশি কারা আজকে বিভিন্ন ধরনের রক্তাল্পতা রোগে ভুগছে? তারা কারা? উত্তর একটাই, মুসলমান। বকটুয়ে জীবন্ত শিশু এবং মহিলাদের পুড়িয়ে মেরে ফেলা হলো। তারা কোন ধর্মের ছিল? উত্তর একটাই, মুসলমান। 15 বছর আগে তো এ রাজ্যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসেনি, এ রাজ্যে ডবল ইঞ্জিন সরকার ছিল না। 75 বছর ধরে যারা রাজত্ব করেছে তারা তো ধর্ম নিরপেক্ষ। আপনাদের মুসলমানদের জন্য চোখের জলে বুক ভাসিয়ে দিয়েছিলেন, ইমাম মুয়াজ্জিন ভাতা দিয়েছিলেন, দুর্গাপুজোর বিসর্জনের রুট বদল করে দিয়েছিলেন। ভাগ্যিস এখনো মমতা বন্দ্যোপাধ্যায় বলে ফেলেননি যে এবার দুর্গা ঠাকুর এলে পুরো ফ্যামিলিকে সঙ্গে নিয়ে আসা যাবে না, আমি ঠিক করে দেবো কারা কারা আসবে। তৃণমূল কংগ্রেস সব পারে। তৃণমূল কংগ্রেস দেবী দুর্গার পূজার উপাচার পর্যন্ত তৈরি করে দিতে পারে। স্বয়ং মহাদেবও ভয় পেয়ে গেছে যে কাণ্ড দেখলেন আপনি জগন্নাথ দেবকে কেন্দ্র করে হলো, তারপরে যদি এখানে আমার বউয়ের সঙ্গে হয় তো মারাত্মক অবস্থা। তাই আগে থেকে উনি নাকি কৈলাস পর্বত থেকে চিঠি পাঠিয়ে দিয়েছেন নবান্নে যে দুর্গাপুজো, দেবী দুর্গাকে তুমি যেভাবে স্যালুট দিয়েছ এ ভাবা যায় না, আমি তার জন্য তোমার কাছে কৃতজ্ঞতা স্বীকার করছি। এই অবস্থার বাইরে আজকে পশ্চিমবঙ্গকে বেরিয়ে আসতে হবে। একটা সময় ছিল যখন স্বাধীনতা আন্দোলনের রণতরী অহিংস এবং সহিংস আন্দোলনের মধ্যে দিয়ে একটি নিশ্চিত লক্ষ্যে পৌঁছে যাচ্ছিল, তখন কিছু শ্রেণীর মানুষ আওয়াজ তুলল, মুসলিম লীগ कान में बीड़ी मुंह में पान, लड़के लेंगे पाकिस्तान, पहले पाकिस्तान देना पड़ेगा तब भी भारत स्वाधीन होगा। আবার কমরেডের নেমে পড়ে বললেন, মাইনরিটি হ্যাজ রাইট টু সেলফ ডিটারমিনেশন, উই ওয়ান্ট দিস রাইট অফ সেলফ ডিটারমিনেশন। আত্মনিয়ন্ত্রণের অধিকার চাই, আর তাই ভারত ভাগ মানতে হবে, তবেই ভারত স্বাধীন হবে। কত মিলনের গান, কত ঐক্যের পদযাত্রা, হিন্দু নোংরা মুসলিম ওই জিজ্ঞাসে গুঞ্জন, বড় কান্ডারি ডুবিছে মানুষ সন্তান মরমার। কান্ডারিকে হুঁশিয়ারি দিতে দিতে সম্প্রীতির পদযাত্রা করতে করতে একই বৃন্দে দুটি ফুলের সন্ধান করতে গিয়ে 1947 সালের 15ই আগস্ট আমরা পরাজিত হলাম। আমরা ব্রিটিশ চতুর সাম্রাজ্যবাদী শয়তানের কাছে। দেশের বুকে নেমে এলো এক অভিশাপ, দেশ বিভাগের অভিশাপ। আর তারপর থেকে শুরু হয়েছে বিভাজনের রাজনীতি। ভারতের জাতীয় জনসমাজকে, পশ্চিমবঙ্গের জাতীয় জনসমাজকে বর্ণ হিন্দু বর্ণ ক্ষত্রিয়ের নামে, হিন্দু মুসলমানের নামে, আদিবাসী রাজবংশীর নামে, নমশূদ্র ব্রাহ্মণের নামে, কখনো শিয়া সুন্নির নামে আজকে টুকরো টুকরো করে তাদের ভোট ব্যাংক তৈরির এই ভিন্ন রাজনৈতিক খেলা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। আমরা চাই পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকুক। মুর্শিদাবাদের দৃশ্য দেখলেন, একজন বিবাহিত হিন্দু মহিলা তিনি দাঁড়িয়ে বিএসএফ জওয়ানকে বলছেন গুলি চালান, গুলি চালিয়ে আমার বুককে ঝাঁঝরা করে দিন, আমি আপনার হাতে মরতে চাই, কিন্তু আমি অন্য কারোর হাতে নিজের শরীরটাকে অপবিত্র হতে দিতে পারবো না। এটা মধ্যযুগের কথা মনে করিয়ে দিচ্ছে। ওয়াকফ সম্পত্তি নিয়ে আন্দোলন হচ্ছে। আরে ওয়াকফ প্রপার্টি তো রায়গঞ্জে আছে, করণদিঘিতে আছে, গোয়ালপোখরে আছে। এগুলো কাদের জন্য? এগুলো বড় লোক মুসলমানের জন্য নয়, এগুলো কারো সম্পত্তি বাড়ানোর জন্য নয়, প্রমোটিং এর জন্য নয়, ফার্ম হাউস বানানোর জন্য নয়,
রিসোর্ট বানানোর জন্য নয়। দরিদ্র মুসলমান, অসহায় মুসলমান মহিলা, অসহায় মুসলিম শিশু, অনাথ বাচ্চা, এতিমখানায় থাকা, আজকে তাদের জন্য সম্পত্তি ব্যয় করবার প্রয়োজন আছে। আজকে সেই সম্পত্তি কেড়ে নিচ্ছে কে? সমাজের মুষ্টিমেয় কিছু মানুষ ধর্মান্ধতার নামে। নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়েছে। নরেন্দ্র মোদী তাদের পাশে দাঁড়িয়ে ওয়াকফ বিল নিয়ে এসেছে, সংশোধিত আইন, অর্থাৎ ওয়াকফ সম্পত্তিকে চিহ্নিত করতে হবে, ওয়াকফ সম্পত্তি থেকে আসা আয়ের তদন্ত করতে হবে, বেদখল করা ওয়াকফ সম্পত্তিকে উদ্ধার করতে হবে, আর সেগুলোকে ছড়িয়ে দিতে হবে দরিদ্র প্রান্তিক মুসলমান ভাই বোনেদের মধ্যে। আর তার জন্য কিছু মানুষ আন্দোলন করল। আন্দোলন হলো মুর্শিদাবাদের আন্দোলনের অবদৃশ্য। পুলিশ হাত জোড় করে দোকানদারদের রিকোয়েস্ট করছে, একটু শাটারটা তুলে দিন, আমি প্রাণে বাঁচতে চাই। চন্দন দাস, হরগোবিন্দ দাস, দুজন খুন হয়ে গেল। কারণ কি? তাদের কি অপরাধ ছিল? তারা ওয়াকফ বিলের সমর্থনে রাস্তায় মিছিল নামেনি, তারা শুধুমাত্র মারা গেল। তারা মাটির প্রতিমা তৈরি করতেন, মাটির দেব মূর্তি তৈরি করত। তার কারণে আজকে পশ্চিমবঙ্গের সীমান্তবর্তী জেলার জনসন্তুলন বদলে গিয়েছে বাংলাদেশে অনুপ্রবেশের কারণে। যারা একদিন এই দেশটাকে নাপাক বলে, অপবিত্র বলে দেশ ছেড়ে চলে গিয়েছিল, যারা এটাকে দারুল হার্ব যুদ্ধভূমি বলে মনে করে, যারা আজও মনে করে সংখ্যা দিয়ে তারা ভারতবর্ষকে, পশ্চিমবঙ্গকে দখল করে নেবে, যারা প্রতিদিন হুমকি দিচ্ছে যে চিকেন নেককে দখল করব, আজকে তাদের আমরা ভারতবর্ষে কেন আসতে দেব? আপনি ভোটার লিস্টের দিকে তাকান, এসআইআর প্রক্রিয়া শুরু হয়েছে। এসআইআর প্রক্রিয়াতেও আপনি দেখলেন পুলিশ দৌড়চ্ছে। সারা ভারতবর্ষের 12টি রাজ্যের এসআইআর, 12টি রাজ্যের মধ্যে কোথাও অগ্নিসংযোগ নেই, বিএলও অফিস ভাঙচুর, বিডিও অফিস ভাঙচুর নেই, জেলা শাসকের অফিসের সামনে তার জ্বালানো নেই, পথ অবরোধ নেই, হত্যা নেই, ভিন্ন রাজনৈতিক দলের উপরে আক্রমণ নেই, বিএলওর বাড়িতে গিয়ে তার স্বামীকে গুলি চালানোর ঘটনা নেই। অবিজেপি শাসিত রাজ্য তামিলনাড়ু, কেরল, এসআইআর সম্পূর্ণ হয়েছে, কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলছেন হাম কিসি সে কম নেই। তিনি কালো কোট পরে পৌঁছে গেছেন সুপ্রিম কোর্টে, মানে আরো জলটা ঘোলা করে দিয়ে এলেন। একে মা মনসা, তারপরে ধুনোর গন্ধ, একদম অবস্থার সম্পূর্ণ পরিবর্তন। আজকে এত মুসলমানের নাম বাদ যাচ্ছে কেন? তার কারণ একটাই, মমতা বন্দ্যোপাধ্যায়। তার কারণ তৃণমূল কংগ্রেস, তৃণমূল কংগ্রেসের বিভাজনের রাজনীতি, তৃণমূল কংগ্রেসের সাম্প্রদায়িক রাজনীতি। মমতা বন্দ্যোপাধ্যায়ের মন কিন্তু খুব বড়, আমাদের মতো চিকেন হার্টেড নয়। তিনি পুলিশকে যতই ভয় টয় দেখান, পুলিশ অফিসারের ওই তার অনুগত একজন শিষ্য আছেন, তিনি পুলিশের একদম মাকে বউকে পর্যন্ত টেনে নিয়ে চলে এসেছেন। পদস্থ পুলিশ কর্তা তাকে গ্রেপ্তার করবার সাহস দেখাতে পারেননি। পুলিশের প্রতি ভালোবাসা একদম রাজীব কুমারকে পৌঁছে দিয়েছেন রাজ্যসভায়। একদম কি প্রমোশন! আজকে সেই পুলিশের কি করুণ অবস্থা আপনারা দেখলেন মালদায়। এটা কারা করল? কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার হৃদয়ে পড়ে যারা মারা গেছে তাদের কি অপরাধ? মারা যাওয়া তো কোনো অপরাধ নয়। যারা মারা গেছে তারাও তো কারোর বোন ছিল, কারোর মা ছিল, কারোর প্রেমিকা ছিল। তাদের নামটা একটু ভোটার লিস্টে রেখে দেওয়া যায় না? তাদের নাম নিয়েই নির্বাচন করতে হবে। ইসি বলছে এটা সম্ভব নয়, মমতা দেবী বলছেন সব সম্ভব। রোহিঙ্গা, বাংলাদেশের সম্পূর্ণ রাজনৈতিক অরাজকতা যারা তৈরি করেছে, যারা কক্সবাজারের সৌন্দর্যকে ধ্বংস করে সেখানে ড্রাগের ব্যবসা চালু করছে, সারা ভারতবর্ষে কোথাও রোহিঙ্গারা ওয়েলকাম গেস্ট নয়। পৃথিবীর কোথাও কেউ রোহিঙ্গাকে স্বাগত জানায়নি, একমাত্র স্বাগত জানানো হয়েছে পশ্চিমবঙ্গে। কারণ এক অভূতপূর্ব রাজ্য। এই রাজ্যে আপনারা দেখতে পাবেন বাবার ছেলে ভোটার লিস্টের নাম আছে, দুজনের বয়সের মধ্যে পার্থক্য কত? বয়সের মধ্যে পার্থক্য 10 বছর। 10 বছরে বাবা, ভাবা যায়? মানে 9 বছর বয়স থেকেই
এইরকম গুণধর পুত্রকে তো একটু দেখে সম্মানিত করা উচিত। আমরা ছোটবেলায় বিস্কুটের অ্যাড শুনেছিলাম, দাদু খায় নাতি খায়। আজকে আপনাদের ভোটার লিস্টে দাদু আছে, নাতিও আছে। দাদুর বয়স 42, নাতির বয়স 22, দুজনেই ভোটার। কি করে হলো কেউ জানে না। ভোটার লিস্ট খতিয়ে দেখা যাচ্ছে যে ধৃতরাষ্ট্র একজন ছিল মহাভারতে। আমাদের পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে 7 জন ধৃতরাষ্ট্র, সর্বজন নাকি শেষে 11 জনের সন্ধান পাওয়া গেছে। বলছেন প্রোডাকশন চালিয়ে গেছে 2 মাস অন্তর অন্তর, বয়স এসছে, সেই ভোটগুলো বাদ দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এসব চলবে না, এই আমার রাজ্যে আমি করতে দেব না। এই পরিস্থিতির মধ্যে নির্বাচন চলেছে। কিছুদিন পর্যন্ত চালালেন লক্ষ্মীর ভান্ডার, বললেন লক্ষ্মী, আমার লক্ষ্মীর ভান্ডার আছে, আমার পথশ্রী আছে, আমার কন্যাশ্রী আছে, আমার কি কি একটা সাথী নাকি ওই সাইকেল চলে, সাইকেল, ওখানেও কেলেঙ্কারি। আমাদের পার্টি অফিসে এসেছিলেন সমস্ত সাইকেল ডিলাররা, তারা এসে বললেন যে সবুজ সাথীর যে সাইকেল দেয়া হচ্ছে, আমরা তো সাইকেলের ডিলার, আমরা একই দামে সাইকেল দিতে পারি, আমরা তো গভর্নমেন্টকে ট্রেড লাইসেন্স দিচ্ছি, আমরা তো সেল ট্যাক্স দিই, আমাদের অপরাধ কোথায়? আমরা ওই দামে সাইকেল দেব। কিন্তু কে সাইকেল দিল আজ পর্যন্ত জানা গেল না। আর সাইকেলের যে স্বাস্থ্য, তা মোটামুটি আপনাদের রাজ্যের মতো। বাড়িতে মা দাঁড়িয়ে আছে, মেয়ে সাইকেল নিয়ে আনতে গেছে, সঙ্গে গেছে বাবা, বলছে মেয়ে আজকে সাইকেল পাবে। বাবা আনন্দের সঙ্গে মেয়ের সঙ্গে গেছে, অনেকক্ষণ ঠাই রোদের মধ্যে দাঁড়িয়ে মা মেয়ের দেখা পাচ্ছেন না। দুপুর 2:30টার সময় মেয়ে বাড়ি ফিরল, সঙ্গে বাবা। কোথায় সাইকেল? ভ্যান রিক্সায় চাপিয়ে সাইকেলকে নিয়ে আসতে হচ্ছে, কারণ সাইকেল অসুস্থ, তাকে সুস্থ করবার জন্য আবার টাকা দিচ্ছে। 40,000 চাকরি বিক্রি করে দিয়েছে আপনাদের। বলছেন লক্ষ্মীর ভান্ডার নিয়ে সন্তুষ্ট থাকবেন বাংলার মহিলারা। আরে কার টাকা? কে কাকে টাকা দেবে? এই টাকা আপনার টাকা, আমার টাকা, যে টাকা আমরা আমাদের শ্রমশক্তি দিয়ে অর্জন করে প্রত্যক্ষ ও পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্যের কোষাগারে জমা করেছি, তার টাকা। নরেন্দ্র মোদী যে টাকা দিচ্ছেন, সেই টাকা কার টাকা? বিজেপির টাকা নয়, কারোর জমিদারির টাকা নয়, কারোর রাজবাড়ার টাকা নয়, সেই টাকা আপনাদের টাকা। আপনাদের টাকা আপনাদের কাছে ফিরে আসবার মাঝখানে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেস। একজন প্রধান পঞ্চায়েতের তিনি বলছেন যে আমি কি অন্যায় করেছি বলুন তো তৃণমূল কংগ্রেস, আমি কি অন্যায় করেছি? হ্যাঁ, আমার 2 তলা বাড়ি আছে, কিন্তু আমার 2টো ছেলে বড় হচ্ছে, তাই 2 ছেলের বিয়ে দেব, তার জন্য আবাস যোজনা 2টো ঘর আমি নিয়ে নিয়েছি। এই হচ্ছে তৃণমূল কংগ্রেস। জীবনে এমন কোনো অবস্থা রাখেনি তারা যেখানে তারা দুর্নীতি স্পর্শ দেয়নি। আরো নতুন ঘটনা, পুলিশের পরীক্ষা হয়ে গেছে, প্যানেল তৈরি হয়েছে, ইন্টারভিউ হয়ে গেছে, ফিজিক্যাল টেস্ট হয়ে গেছে, নিয়োগ নেই। ভবানীপুরের সামনে ভবিষ্যতের পুলিশরা ধর্ণা দিচ্ছেন, কবে চাকরি? আর বর্তমানের পুলিশরা ভিড় হটাতে ভবিষ্যতের পুলিশের উপরে লাঠিচার্জ করছে। এর নাম তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের উত্তরাধিকারী বক্তৃতা করতে যান, 2,500 পুলিশ, স্কুলের পরীক্ষা বন্ধ, থানা বন্ধ, 150 মহিলা পুলিশ, কোনো শৌচাগার নেই। আমি গিয়েছিলাম আসানসোলে একদিন একটি সভায়, পেছনে দাঁড়িয়ে একজন কনস্টেবল বলছেন, দাদা একটা ওয়াশরুম, 2টো বাথরুম, 63 জন ডিউটি করতে এসেছি, আমরা মানুষ না অন্য কিছু, আমাদের দিকে একটু তাকান, আমরা এর থেকে বাঁচতে চাই, আমরা মুক্তি চাই। পুলিশ মুক্তি চাইছে, মানুষ মুক্তি চাইছে। পশ্চিমবঙ্গের মানুষ স্থির করে ফেলেছে তৃণমূলের বিসর্জন অবশ্যম্ভাবী। কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশের বাড়ি, একদম কাছাকাছি যিনি থাকেন, ওই কালী কলকাত্তেওয়ালি, আমাদের মা কালী,
আমাদের কালীঘাটের কালী উনি ফাইল ছেড়ে দিয়েছেন। উনি বলছেন আমি আর পারছি না, আমি সহ্য করতে পারছি না, আমি কত টানবো, আমি বকটুই পর্যন্ত টেনে ঠিক করে দিলাম, তারপরে তোমরা আরজি কর নিয়ে এলে, আমার পক্ষে আর তোমার ফাইল নেওয়া সম্ভব হচ্ছে না। চলে গেলেন জগন্নাথ দেবের কাছে। এবার জগন্নাথ দেবকে নিয়ে খেলা শুরু। বললেন খেলা হবে, জগন্নাথকেও টুপি। জগন্নাথকে গিয়ে বললেন চলুন, আপনি কোথায় যাব? শান্ত সমুদ্রের তীরে। আপনার এখানে রাত্রে ঘুম হয় না? দীঘার সমুদ্র তো শান্ত, পুরীর সমুদ্র রাত্রে ডাকে, তাই আপনি চলুন একটু। জগন্নাথ বলছেন ধাম থেকে তো যাওয়া যায় না ছেড়ে। বলছেন না গেলে কি হবে, আমি নিয়ে যাচ্ছি কালচারাল সেন্টার করে। সরকারি টাকায় তো মন্দির মসজিদ করা যায় না, তাই আমি নতুন ফর্মুলা বার করেছি, কালচারাল সেন্টার। আপনাদের দেও করের টাকা 200 কোটি টাকা খরচা করে তৈরি হলো জগন্নাথ দেব কালচারাল সেন্টার। আর যেই জগন্নাথ এসে বসেছেন, ঘোষণা করে দিলেন জগন্নাথ ধাম। এখন জগন্নাথের পরিবারে অশান্তি লেগেছে। এখন সুভদ্রা বলরাম জিজ্ঞাসা করছে তুমি রাজি হলে কেন ওর কথায়? পুরীতেও ধাম, দীঘাতেও ধাম। জগন্নাথ বললেন দেবতারা দেবতাদের টুপি পরায়, কিন্তু মানুষ যে দেবতার ওপরে এত বড় টুপি পরিয়ে দিতে পারে, এ আমি স্বপ্নেও কল্পনা করতে পারি। কিন্তু যখন এসেছি, আমি এখানে আছি, আমাকে সাক্ষী রেখেই এই দীঘার সমুদ্র তটে, ওই বীরেন শাসমলের মাটিতে, সতীশ সামন্তর মাটিতে, সুশীল ধারার মাটিতে, মাতঙ্গিনী ক্ষুদিরামের মাটিতেই আজকে তৃণমূলের বিসর্জনটা আমি সম্পূর্ণ করিয়ে দিয়ে চলে যাব। ওখানে এবার ভয় পেয়ে গেছেন, বলছেন আমি এবার উত্তরবঙ্গে যাব। উত্তরবঙ্গে আপনাদের জন্য স্বয়ং দেবাদিদেব মহাদেব আসছেন। ওর সঙ্গে কি ডিল হয়েছে আমাদের জানা নেই। মহাদেব নাকি এদিকে ঢুকছেন, মহাকালের মন্দির হবে। মুখ্যমন্ত্রী মানুষকে ছেড়ে এখন দেবতায় ঢুকে পড়েছেন। দেবতা, সব দেবতার কাছে মুখ্যমন্ত্রী। কিন্তু মা গণদেবতা সিদ্ধান্ত নিয়েছে যে তৃণমূলকে তারা বিদায় দেবেন। 2026-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। মনে রাখবেন নরেন্দ্র মোদীর গ্যারেন্টি, এই রাজ্য লক্ষ্মী ছাড়া হয়ে গেছে। এই রাজ্যে ৭৯,০০০ কলকারখানা বন্ধ হয়েছে গত 15 বছরে। 1016টা কোম্পানি লিকুইডেশনে, 6300টা কোম্পানি তাদের হেডকোয়ার্টার এই রাজ্য থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। ক্ষমতায় যখন এসেছিলেন রাজ্যের ঋণের পরিমাণ ছিল 1,92,000 কোটি টাকা। আজকে ঋণের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে 7 লক্ষ কোটি টাকার বেশি। এই রাজ্য থেকে একজনের পর একজন শিল্পপতি ছেড়ে অন্য রাজ্যে চলে যাচ্ছেন। মুখ্যমন্ত্রী চপ মুড়ি শিল্পে খুব একটা বেশিকে উৎসাহ দেখাননি, তাই তিনি এনেছিলেন যুব সাথী, মানে যুবকদের পাশে দাঁড়াবেন। কিভাবে পাশে দাঁড়াবেন? একজন ছেলে অনার্স গ্র্যাজুয়েট, কলেজ থেকে বেরোবার পর 40 বছর বয়স পর্যন্ত, চাকরি না পাওয়া পর্যন্ত 50 টাকা রোজ পাবেন। 50 টাকা, মাও 1,500, ছেলেও 1,500, দুজনে 50-50, 100। কিনবেন ছোলা, বানাবেন ঘুগনি, হাতে নেবেন ডেটকি, নেমে পড়বেন রাস্তায়। পশ্চিমবঙ্গের বেকারত্ব সমাধান করে দেবে তৃণমূল কংগ্রেস। আমরা আগে থেকেই বলছি যদি দিচ্ছেন একটু বেশি করে দিন। উনি বলছেন না, বেশি হবে না। লক্ষ্মীর কাছে আবেদন করলেন, লক্ষ্মী বলছেন আমি তো লক্ষ্মী ছাড়া হয়ে গেছি, রাজ্য ছাড়া। এ রাজ্যে যদি লক্ষ্মী আসতে হয়, শান্তির প্রয়োজন আছে, নতুন বিনিয়োগ নেই, কেউ এ রাজ্যে ব্যবসা করতে আসতে চাইছেন না। তাই শেষ পর্যন্ত নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলে আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি অন্নপূর্ণার আঁচল। মানে উনি মেয়েকে ধরেছিলেন, মেয়ে যখন পারছেন আমরা মায়ের কাছে গেছি, মা বলছেন আমার আঁচলের ছায়া থাকবে। অন্নপূর্ণার আঁচল, মাসিক 3,000 টাকা প্রত্যেক মহিলার বাড়িতে 1 থেকে 5 দিনের মধ্যে পৌঁছে যাবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে যারা সরকারি পদের চাকরির জন্য চাকরি দিতে গিয়ে যাদের বয়স পেরিয়ে গেছে, সেখানে 5 বছর রিল্যাক্সেশন। 75 লক্ষ মহিলাকে লাখপতি দিদি বানিয়ে দেবার প্রতিশ্রুতি দিয়ে গেছেন প্রধানমন্ত্রী। আর প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি
প্রতিশ্রুতি বাস্তবায়িত করার প্রতিশ্রুতি। পিএম সূর্যঘর, বিনা পয়সায় লাইট, বিনা পয়সায় আপনার বাড়িতে আলো জ্বলবে, পাখা চলবে। আপনার পাশে একটু এগিয়ে যান, বিহারে ঢুকে পড়ুন, দেখবেন বাড়ির ছাদে ছাদে আপনার ওখানে সোলার প্যানেল আছে। বিহার করছে, উত্তরপ্রদেশ করছে, উড়িষ্যা করছে, ঝাড়খণ্ড করছে, মধ্যপ্রদেশ করছে, হিমাচল করছে, আসাম করছে। পশ্চিমবঙ্গে হচ্ছে না, কারণ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কোনো জনহিতকর প্রকল্প কেন্দ্রের নামে রাজ্যে বাস্তবায়িত হতে দিচ্ছেন। এই অবস্থার কাছে আপনাদের বেরোতে হবে। দেখুন, তৃণমূল চলে গেছে, তৃণমূল আর থাকবে না। যারা বাড়িতে বাড়িতে গিয়ে হুমকি দিচ্ছেন তারাও জানেন সময় শেষ, তৃণমূলের বিদায় আসন্ন। কোন শক্তি তৃণমূল কংগ্রেসকে আর ক্ষমতায় টিকিয়ে রাখতে পারবে না। কিন্তু তা বলে আমরা আমাদের দিদিকে ছেড়ে দেব না। উনি আমাদের ভালো, আমাদের কথায় আছেন, আমাদের ব্যথায় আছেন, আমাদের অন্তরে আছেন, আমাদের ভালোবাসায় আছেন। উনি তো আমাদের নয়নের মণি, উনি তো আমাদের কাছে দেবী দুর্গার উপরে। আমরা ওনাকে রেখে দেবো, আমরা ওনাকে এখানে রেখে দেবো। কিছুদিন বিশ্রামের পর উনি আবার বিরোধী দলনেত্রী হবেন, আবার পাহাড় থেকে সাগর পর্যন্ত, আবার কুচবিহার থেকে কাকদ্বীপ পর্যন্ত, দার্জিলিং থেকে শুরু করে আসানসোল পর্যন্ত, ওই ঝাড়গ্রামে, ওই পুরুলিয়ায়, বাঁকুড়ায় তিনি আন্দোলন করবেন বিজেপি সরকারের বিরুদ্ধে। মানুষ জেনে গিয়েছে, সারা রাজ্য জুড়ে জন উন্মাদনা। মুক্তি চাই, তৃণমূল নামক অভিশাপ থেকে মুক্তি চাই, ভোট দিতে চাই। তাই এই নির্বাচনটা গোয়ালপুকুরের শুধুমাত্র বিজেপির সঙ্গে তৃণমূলের নির্বাচন নয়, এই নির্বাচন মানুষের সঙ্গে তৃণমূলের লড়াইয়ের নির্বাচন। জনতা বনাম মমতা, নো ভোট টু মমতা। আজকে মানুষ স্লোগান দিচ্ছে, মানুষ এগিয়ে এসেছে। আপনারা যারা এখানে এসেছেন প্রত্যেকে বিজেপির মেম্বার নন। যারা আজকে বক্তব্য শুনছেন, যারা নরেন্দ্র মোদীর সভায় আসছেন, যারা অমিত শাহ পদযাত্রায় যোগ দিচ্ছেন, যারা হেমন্ত বিশ্ব শর্মার মিটিং এ যাচ্ছেন, যারা যোগীজির মিটিং এ যাচ্ছেন, তারা প্রত্যেকেই বিজেপির কর্মী নন। তাদের মধ্যে সিপিআইএম আছে, তৃণমূল কংগ্রেস আছে, কংগ্রেস আছে। কারণ প্রত্যেকেই এই অবস্থা থেকে মুক্তি চাইছে, তাদের ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচাতে চাইছে। আর সেই বাঁচানোর লক্ষ্যে আমরা আপনাদের কাছে এসেছি, আমরা আপনাদের কাছে আবেদন জানাতে এসেছি। এখানে কংগ্রেস নেমে পড়েছে ময়দানে, তৃণমূল তো আছেই, অন্য দিক দিয়ে কেউ ঢুকে পড়তে চাইছে। এবার সরাসরি আবেদন করছি মুসলমান ভাইদের কাছে, কতদিন আর জাতীয় জীবনের মূল স্রোত থেকে দূরে সরে থাকবেন? কতদিন বিজেপিকে অচ্ছুত রাখবেন? আপনারা ভোট দিলে বা আপনারা ভোট না দিলে পশ্চিমবঙ্গের রাজনীতির কোনো পরিবর্তন হবে না। পাশের রাজ্য আসামের দিকে তাকান, 41% মুসলমান আছেন, তারপরেও বিজেপি দুবার সরকার করেছে। এবার রেকর্ড ভোটে জিতে তৃতীয়বারের জন্য সরকার করবে, কেউ এর পরিবর্তন করে দিতে পারবে না। আপনাদের কাছে আমি শেষ আবেদন করতে এসেছি যে দেখুন, আপনাদের ভোট দিন বা না দিন পশ্চিমবঙ্গে বিজেপির সরকার হবে। গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত বিজেপির সরকার, ডাবল ইঞ্জিন সরকার, নরেন্দ্র মোদীর সরকার, শ্যামাপ্রসাদের মাটিতে শ্যামাপ্রসাদের সরকার, বঙ্কিমচন্দ্রের মাটিতে বন্দে মাতরমের সরকার, অখণ্ড বন্দে মাতরম। খণ্ডিত ভারতবর্ষের মধ্যে দাঁড়িয়ে আজকে আবার অখণ্ডতার স্বপ্ন নিয়ে আমরা আপনাদের কাছে এসেছি। এগিয়ে আসুন, তাকিয়ে দেখুন গুজরাটের মুসলমানরা কিরকম আছে, উত্তরপ্রদেশের মুসলমানরা কিরকম আছে। রামনবমীর প্রসেশন চলেছে, রামের জন্মস্থানে মানুষ চলেছে শ্রদ্ধালু রাম মন্দিরের দিকে। মসজিদ থেকে, মাজার থেকে ফুল ছুটছে, তলায় শরবতের বোতল গ্লাস লাগিয়ে রেখে দিয়েছে। আজকে তারা আহ্বান জানাচ্ছে, কারণ আমাদের রাজনীতি বিভাজনের রাজনীতি নয়, আমাদের রাজনীতি হিন্দু মুসলমানের নামে সমাজকে টুকরো করার নয়, আমাদের রাজনীতি পুলিশকে দলীয় স্বার্থে ব্যবহার করে প্রশাসনের রাজনীতিকরণের মধ্যে দিয়ে ভূত দখলের রাজনীতি নয়। ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে একটার পর একটা নির্বাচন চলছে, কোথাও সংঘর্ষ নেই, কোথাও অন্য কেউ কারোর দিকে হানাহানি নেই।
যা হানাহানি তা চলেছে পশ্চিমবঙ্গে, এর থেকে বেরিয়ে আসতে হবে। সংঘবদ্ধভাবে ভোট দেন, বিজেপিকে ভোট দিন। আপনার ভোট আপনার পরিবারের ভোট, আপনার প্রিয়জনের ভোট, আপনার প্রতিবেশীর ভোট, হিন্দুর ভোট, মুসলমানের ভোট ভাগাভাগি করলাম না। মানে গোয়ালপোখরের মানুষের কাছে আমার প্রার্থীর হয়ে আপনাদের কাছে এই নির্বাচনে অংশগ্রহণের জন্য আবেদন জানাচ্ছি। সবাই ভালো থাকবেন, নির্বিঘ্নে থাকবেন। আর কেউ কেউ বলছেন ভোটার লিস্টের মধ্যে ভোট কেন্দ্রের মধ্যে গিয়ে ঢুকলে কে কোথায় ভোট দেবে নাকি তৃণমূল জেনে ফেলবে। তৃণমূল কেন? তৃণমূলের কোনো ঠাকুর দাদাও ওপর থেকে নেমে এলে সেটা জানতে পারবে না। এবারে নির্বাচন অত্যন্ত কঠিন নির্বাচন। নির্ভয় ভোট দেবেন, সাংবাদিকরাও নির্ভয় থাকবেন। কেউ আপনাদের ক্যামেরা কাটবে না, কেউ আপনাদের আক্রমণ করবে না। এখন আমি আপনাদের কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো না, যা বলার সব বলে দিয়েছি। দয়া করে আমাকে এবার মুক্তি দিন। কারণ মুখ্যমন্ত্রী যে সমস্ত ছোট ছোট কথা আপনারা তুলে আনেন, উনি তো কবি, আমি কবি নই। আমি ওই কথার জবাব দেওয়ার প্রতিভা নিয়ে জন্মগ্রহণ করিনি। আমার দলে এই মুহূর্তে কেউ নেই। আর মুখ্যমন্ত্রীর কোনো বক্তব্য, উত্তরাধিকারের কোনো বক্তব্যের এই মুহূর্তে পশ্চিমবঙ্গের জনগণে কোনো প্রতিষ্ঠা নেই, কোনো গ্রহণযোগ্যতা নেই। আপনাদেরও আমি সুস্বাস্থ্য কামনা করি। সাংবাদিকদের প্রতি আমার ভালোবাসা, শ্রদ্ধা, বহুত্ববাদের নিরিখে আপনারা আমাদের বিরুদ্ধেও যাতে ভবিষ্যতে খবর করতে পারেন, সেটার জন্য এই সরকার আপনাদের কাছে দায়বদ্ধ থাকবো। ধন্যবাদ। বন্দে মাতরম। বিজেপি জিন্দাবাদ। আনন্দ কুমার মন্ডল, কিষাণ রাজ্য সভাপতি ভালো আছে, সবাই মিলে পড়বে, সবাই মিলে পড়বে। আমাদের প্রার্থী এবং রাজ্য সভাপতি মালার ভিতরে যাবে। ভারত মাতা কে, ভারত মাতা কে, বন্দে মাতরম, বন্দে মাতরম, বিজেপি জিন্দাবাদ, বিজেপি জিন্দাবাদ। ভারত মাতা কে, ভারত মাতা কে।